তোর বাপি নাকি কোথায়, তোর দুলাভাই, তোর বোনের লাং যারা এখন তোর বোনের লাং বানায় রাখছো, সেই ইলিয়াস আমেরিকায় থাকে, তাদের আসতে বলবে। এবং এই দেশের পোলাপান কি বলেছে যে চিকেন নেক খেয়ে ফেলবে, চিকেন নেক দখল করবে, ভারত দখল করবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, শুভেন্দু অধিকারীকে মেরে ফেলবে, অমিত শাহকে ধরে ফেলবে। সীমান্তরক্ষী বাহিনী এই পরিস্থিতিতে মানে মবের নেতৃত্ব দিচ্ছে আমাদের আর্মি। এটা ঘটতে পারে কোন সভ্য দেশে? কল্পনা করতে পারে কেউ? মানে এরা ভাবতেছে এটাও বোধহয় গণভবন লুটপাট করবে এবং লুটপাট করেছে। এই যে সারা পৃথিবীতে একটা মেসেজ গেল, আপনার নিশ্চয়ই মনে আছে সেই 7ই অক্টোবর নাকি কত অক্টোবর মনে নাই, হামাসে যে ইসরায়েল যে ঘটনা ঘটিয়েছিল, এখানেও তারা ওই ঘটনাই ঘটাতে চায়। ফলাফলে কি হবে? ফলাফলে কিন্তু একই হবে। এরা নিজেরা গিয়ে প্রতিপক্ষকে সুযোগ সৃষ্টি। এর মধ্যে কি বোঝা গেল? এই বিজেপিরা জনগণকে কেন নিবে? সীমান্তে জনগণের কাজ কি? তাহলে সীমান্তে বিজেপি বেতন ভাতা নাই কেন? সীমান্তে যদি বাংলাদেশি লোকদের যাইতে হয় তাহলে ভাতা তারা নাই কেন? এদের দিয়ে দেখ। আর এই যে এরা যায়, এরা তো পালে পালে মারা যাবে, এদের গুলি করলে তখন বলবে মানবাধিকার খতরে মেয়ে। কোন ইতর অসভ্য ছাড়া কেউ এই কাজ করতে পারে না। আর আপনি যেটা বললেন যে বিজেপি মবের উস্কানি দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী তো মবের উস্কানি দাতা। মবের জনক মূলত বাংলাদেশে মবের জনক হচ্ছে ওয়াকার, মূলত বাংলাদেশের মবের জনক হচ্ছে ডক্টর ইউনুস আর ওয়াকার মিলে মবের নেতৃত্ব দিচ্ছে। আপনি ঠিকই বলেছেন প্রিয়, যিনি এখানে পাকিস্তানের ডিপ স্টেটে উস্কানি, কোনো সন্দেহ নাই। এখানে আরেকটা দেশের নাম ভুলে গেছেন, সেটা হলো তুরস্ক এর সাথে জড়িত আছে। এখানে তারা ওই যে মানব ঢাল হিসেবে ওই যে ফিলিস্তিনের জঙ্গিরা যা করে, শিশু সাধারণ নারীদের সামনে নিয়ে যায়, নিজেরা বিরাট বড় মর্দ, তারা কিন্তু বাংকারের নিচে পালায় থাকে, আর সামনে ধরে বসে ছোট ছোট বাচ্চাদের, নারীদের নিয়ে আসে। এই বাংলাদেশের জামাতি এই স্টাইলই নিতেছে। জামাতের জঙ্গিরা, হেফাজতের জঙ্গিরা, চামড়া নায়ের জঙ্গিরা, এই মুসলিম জঙ্গিরা এই পলিসি নিতেছে ভারতের সাথে। কিন্তু এমন সেটা ভাঙ্গা মাইর খাবে, ওই যে শেষে দেখবে গাজা যেমন হাওয়া হয়ে গেছে, গাজা যেমন ভাজা ভাজা হয়ে গেছে, বাংলাদেশও তাই হয়ে গেছে। এর দেখবেন রংপুর থাকবে না। এরকম যদি চুলকা, এরকম ঘাও বানায়, আপনি দেখতে পারবেন এই রংপুরটা হয় ভারতের সাথে ভারত দখল করে নিবে। অবশ্য ভারত এটা করবে না, ভারতের এই ইতিহাস নাই। এই রংপুরটা ভিন্ন কোনো দেশ হয়ে যাবে। এইখানে যারা চিকরি চেঁচামেচি করতেছে, এরা বুঝতেই পারতেছে না যে তারা একটা ফাঁদে পা দিয়েছে। এদের দেখেন আপনি, সীমান্তে নিজের জনগণকে আনবে, তারা নিজের জনগণকে ওয়েলকাম জানাবে, নিজের জনগণ আটকে গেলে আসতে দিবে। তা না করে তারা সেখানে বাধা দিচ্ছে বিজেপি আর সাধারণ জনগণ নিয়ে। কত বড় বাটপার! অথচ 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা মনে হয় বইনের ভাতার হয়, তাদের সে জায়গা দিবে। বিদেশি রোহিঙ্গা, তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, মুসলমান বলে তাদের জায়গা দিবে, আর নিজের দেশের মানুষকে তারা জায়গা দিবে না বাংলাদেশে। কত বড় বাটপার এই দেশের সরকার, এই দেশের মুসলমান, এই দেশের বিজেপি, এই দেশের সাধারণ জনগণ, এই দেশের সাধারণ মুসলমান, কত বড় বাটপার এবং মুনাফিক। এই সময়ে আসছেন ভারতের নতুন হাই কমিশনার, তিনি এই পরিস্থিতি কি করবেন? এখানে এসে উনি তো অনেক ভালো ভালো কথাবার্তা বললেন। আজকে উনি বেনাপোল বর্ডার দিয়ে ঢুকছেন বাংলাদেশে, ছবিগুলো খুব ভালো হয়েছে। উনি কিছু কথাও বলছেন, তার কথাটা একটু শুনে আসি আমরা। একটাই কথা বলতে পারি, জি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আমি 20 কোটি অ্যাড করেছি, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওটা 160 অ্যাড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদা ভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা ঢুকছি। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বলেন, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র, তাহলে আমরা মিলে মিশে রিজার্ভ সব বললে আমার সব মাথায় আসে। ভালো শিখছে। দীনেশ ত্রিবেদী চমৎকার একজন মানুষ। তিনি
আমি আশ্চর্য হয়ে যাই, দেখেন তিনি কত বড় পদে ছিলেন, বড় একটা নেতা ছিলেন, এমপি ছিলেন, তারপর মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, তাকে দেখেন হাই কমিশনে করে পাঠিয়েছে, তিনি চলে এসেছেন দেশের সাথে, অর্থাৎ ডিমোশনে গেছেন, তাদের কোনো আপত্তি নাই। এটা আমাদের বাংলাদেশ কিন্তু মানবে না। আমি যদি সেন্ট্রাল কোনো ক্যাবিনেট মিনিস্টার থাকতাম, আমাকে যদি হাই কমিশনার, আমি ফরিদি রাজি হইতাম না। কিন্তু দেখেন তার মতো একজন ব্যক্তি, বিজ্ঞ, একদিকে পণ্ডিত ব্যক্তি, কোনো সন্দেহ নেই, একদিকে তিনি কিন্তু বিদগ্ধ পণ্ডিত, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী, নেতা ছিলেন, এমপি ছিলেন, তাকে দেখেন হাই কমিশনার পদ দিয়েছে, চলে এসেছে। এটাই হচ্ছে ভারতের সৌন্দর্য, ভারতের মানুষের দেশপ্রেম, ভারতের গণতন্ত্র। সেই জন্য আমি ভারতকে শ্রদ্ধা করি। ভারতের বহুবিধ সমালোচনা আছে, কোনো সন্দেহ নেই, ভারতের অনেক বিষয় আছে যেগুলো সমালোচনার যোগ্য এবং সমালোচিত হওয়া উচিত। যেগুলো ভালো সেগুলো তো আপনাকে বলতে হবে। আমাদের বাংলাদেশে যদি এখন এই মুহূর্তে মনে করেন মির্জা ফখরুল সাহেবকে বলে, বা এই মুহূর্তে যদি আপনার কি এহসানুল হক মিলনকে বলে আপনি রাষ্ট্রদূত হয়ে যান তো ভারতে, কেউ যাবে না? আমি নিশ্চিত যাবে না, আমি তো যাবো না। আমি এত ওর পা থাকলে আমি, তারা যাবে না। কিন্তু আপনি দেখেন সেখানে কিন্তু চমৎকার চমৎকার কিছু কথা বলেছে, এই কথাগুলো আমরাও বলি। তিনি শুধু তো বাংলাদেশের কথা বলেছেন, আমি মনে করি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চায়না সম্মিলিত ভাবে যদি চলে পৃথিবীতে এর চেয়ে বড় শক্তি কথা, এগুলো তো আমরা বলি, আমিও বলে আসেছি, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা হওয়াটা খুব কঠিন। কারণ বাংলাদেশে যেভাবে মৌলবাদ চর্চা হয়েছে, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী জজবা পয়দা করে রাখা হয়েছে, এটা এই যে দীনেশ ত্রিবেদী সাহেব যেটা বললেন, আমাদের দেশের রাষ্ট্রদূত যিনি হয়ে আসলেন আজকে বাংলাদেশে, ভারতের রাষ্ট্রদূত হয়ে আসলেন, তার যে আহ্বানটা তো অনেক সুন্দর, কিন্তু এই আহ্বানে কে সাড়া দেবে, কে সাড়া দেবে না, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। চাইলে তো এটা হবে না। তিনি তো সুন্দর কথা বলেছেন যে আমাদের যে ট্যালেন্ট, আমাদের 100, তাদের 140 কোটি, আমাদের 120 কোটি, অবশ্যই এগুলো ট্যালেন্ট, কারণ মানব সম্পদ তো সম্পদ, যদি আমরা সম্পদে পরিণত করতে পারি। কিন্তু মানব যদি সম্পদ না হয়ে বস্কায় বা বস্তায় পরিণত হয়, বোঝায় পরিণত, সেটা কিন্তু আরো বেশি বিপদ, ভয়াবহ বিপদ। আরেকটা জিনিস দেখেন, সবচেয়ে হাস্যকর, যারা সারাদিন চিৎকার চেঁচামেচি করে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, লাহোর লাহোর, এটা হলো তাদের দিলের কথা। দেখেন প্রথমে জিজ্ঞেস করেছে এই টুরিস্ট ভিসা কবে খুলবে, প্রথমে ভিসার আলাপ, প্রথমে ভিসা দিয়েছে। আরে বাবা, যে ভারতের ঘৃণা করো, যে ভারতের লোক নাকি রাস্তায় হাগে মুতে, যে ভারতের লোক গরুর মুদ খায়, সেই দেশে তোমার চাইতে হবে কেন? ভিসা দিলেও তো তুমি যাবা না। পাকিস্তান তো ভিসা ফ্রি করছে, যাও না কেন সোনার স্থান? আফগানিস্তানে তো বিমানে চললেই যাওয়া যায়, যাও না কেন? বাংলাদেশে মুসলমান আর বাংলাদেশে ভারত বিরোধীরা, এরা হচ্ছে জামাল ভুইরা পাগলা, ডিমের হালি 3টাই বেছে 5টায় কিনে, এরা শেয়ার আমাল, জাতে মাতাল, তালে ঠিক। তো এগুলো, আর তিনি তো অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ, তিনি তার ভাষাতে কথা বলেছেন। এখন দেখা যাক আমাদের বাংলাদেশের সম্পর্ক সামনে কোন দিকে যায়। কিন্তু যেভাবে তুরস্ক আর পাকিস্তানের কবজায় পড়ে গেছে আমাদের ঢাকা, যেভাবে আঙ্কারা এবং লাহোরের কবজায় পড়ে গেছে, খপ্পরে পড়ে গেছে, আমার তো মনে হচ্ছে না বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো হবে। তারপরে সর্বশেষ যুক্ত হয়েছে এখানে আপনি রাম মূর্তি করতে দেননি, তো এগুলো তো পজিটিভ রেজাল্ট আসবে বলে আমি মনে করি না। আগে ভারত সরকার বাংলাদেশের সরকারের সাথে যে সম্পর্ক ছিল, ভারতের জনগণ তো চিন্তা ভাবনা করতো না। আমি আসামে দেখেছি, মেঘালয়ে দেখেছি, ত্রিপুরায় দেখেছি, কলকাতায় দেখেছি, সাউথ ইন্ডিয়াতে দেখেছি, দিল্লিতে দেখেছি, মধ্যপ্রদেশেও দেখেছি। বাংলাদেশ নিয়ে তো তাদের নাক গলাইতই না, এমনকি বাংলাদেশের কোনো কথাই ছিল না। কিন্তু এখন তারা বাংলাদেশের জনগণকে ভালো চোখে দেখে না, ভালো চোখে আর দেখে না। মানে ভারত সরকারও যদি বাংলাদেশ সরকারের সাথে এখন ভালো সম্পর্ক করে, ভারতের যে জনগণ তারা বাংলাদেশকে খুব ভালো চোখে দেখতেছে না। এই যে সর্বশেষ ঘটনাটা ঘটলো রামমূর্তি নিয়ে, এটা তো সারা পৃথিবীতে নিউজ হয়ে গেছে। দীপচন্দ্র দাসকে ময়মনসিংহের ভালুকায় চালিয়ে দেওয়া হয়েছে, এটা তো মানুষ দেখেছে। এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশ আওয়ামী লীগ করে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ করে, তাদের যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, সারা পৃথিবীতে তো এই মেসেজ চলে গেছে। আপনি তো শাক দিয়ে মাছ ঢেকে রাখতে পারবেন না, আর ঢেকে রাখবেন কিভাবে? তারা নিজেরাই ভিডিও করে ছাড়ে। আপনি দেখেন, আওয়ামী লীগ করার কারণে স্বামীকে, বউকে বেঁধে রেখে তার সামনে তাকে দেখতে হবে। অর্থাৎ যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে, কৃষক লীগ করে, তাতে লীগ করে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের পরিবারের সদস্যকে আপনি যখন হত্যা করবেন, পিটিয়ে মেরে ফেলবেন, সেটা আবার দেখতে বাধ্য করবেন। কত বর্বর এই দেশের এই মুহূর্তে যারা শাসন ক্ষমতায় আছে। এই ওয়াকার সাহেবকে আবার দেখলাম আজকে সংসদ ভবনে গেলেন বাজেট পেশের সময়। আরে বাবা, বেল পাকলে কাকের কি? তুমি ওয়াকারের কাজ কি সংসদে? সেনাবাহিনী কাজ তো সংসদে না, সেনাবাহিনী কাজ হয় ব্যারাকে, না হয় সীমান্তে।
সংসদে কি কাজ? তালমে কুছ তো কালা হয়, কালা হয়। জি, ধন্যবাদ। এই একজন ভদ্রলোক এর আগে লিখেছেন, হ্যাঁ, এই যে অন ইসলামিক পোশাক পরে লেখছে যে যে তারা মসজিদ ভেঙে ফেলবে। ভারতে মসজিদ যেগুলো ভাঙিয়েছে সেগুলো সব অবৈধ জায়গাতে ছিল, সোনার চান পিতলা কুকু কোটটাই পরে তো বসে আছে। আমি বলছি না আপনাকে, বাংলাদেশের কিন্তু দাঁড়িয়ালা মোল্লার চাইতে এই সমস্ত কোটটাওয়ালা মোল্লা আরো বেশি বিপজ্জনক। যে আপনাদের মনে আসলে ভারত প্রেম, বাংলাদেশের ভালো ভারত কোনো প্রেম। কিছু আপনার ভালো লাগে না। না, ভারত প্রেম তো অবশ্যই থাকবে আমাদের। আমাদের কি আপনার মতো ওই যে কোটটাওয়ালা পাকিস্তান প্রেম থাকবে? আপনাদের মতো কাবুল প্রেম থাকবে? আমাদের তো ভারত প্রেম অবশ্যই থাকবে। আমাদের মুক্তিযুদ্ধ সহযোগিতা করেছে, অবশ্যই আমাদের সাথে তাদের প্রেম থাকবে। এর আগে লিখছে এরা হলো বাংলাদেশের মানুষের সাংবাদিক, যেখানে নিজের দেশকে অপর দেশকে লালন পালন করতে বলে। এলো পাকিস্তানি और बाप और माয়ের ভাতারের দিল চৌচির হো গয়া, দিল চির গয়া। কারণ 71 সালে পাকিস্তান ভাঙছে, ও বেদনা এখানে বোধ এগুলো বকর বকর করতেছে, এখানে আসবেই তো। ওর কাছে তো পাকিস্তান ভালো। পাকিস্তান যদি ওর মাকে রেপ করে তাও ভালো, ওর বইনের রেপ করে তাও ভালো। এই জন্য এখানে আসছে বক্তব্য দিতে। এগুলো তো আমরা চিনি তো, কারা এরা? তো তারাই যারা মাদ্রাসায় বলৎ করে মনে করে যে বেহেশতের চাল চালায় নিয়ে যাইতেছে। হ্যাঁ, ভারতে মসজিদ ভাঙে নাই, ভারতে অবৈধ মসজিদ ভেঙেছে। মক্কার সামনে তুমি মসজিদ মন্দির করতে দিবা সোনার চান? হিন্দুদের মূর্তি তৈরি করতে তো হিন্দুরা এই দেশের নাগরিক না? বাংলাদেশ তোমার মায়ের ভাতারের, পাকিস্তানের নাকি? অপেক্ষা করো, দেখতে থাকবা, কাঠ খাইতে সাংরা হাঁকবা। আমি লিখিত দিলাম আপনাকে আজকে। এই যে এই বাঙ্গুদের চেঁচামেচি করার কারণে, এই বাঙ্গুদের ফালাফালির কারণে, রাম মূর্তি প্রতিষ্ঠিত ওইখানে তৈরি করতে না দেওয়ার কারণে এই রংপুর বিভাগ চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। রংপুরের কপালে শনি আছে, আপনি নিশ্চিত থাকেন। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আপনার ধারণা কি এটা? রংপুরটা, রংপুর প্রথমত মনে আছে তো আপনার ভালো করেই, সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে যে বাংলাদেশের রিক্সাওয়ালা, হাঁপানি রোগী, তারপরে মাঞ্জা ভাঙ্গা মেজর, তারপরে রাওয়া নাকি সাওয়া ক্লাবের দারু খরু মুসলমান মেজর, এবং এই দেশের পোলাপান কি বলেছে যে চিকেন নেক খেয়ে ফেলবে, চিকেন নেক দখল করবে, ভারত দখল করবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, শুভেন্দু অধিকারীকে মেরে ফেলবে, অমিত শাহকে ধরে ফেলবে, তারপরে কি শর্মা, আরে আমাদের শর্মা আপনার আসামের মুখ্যমন্ত্রী, তাকে মেরে ফেলবে। এগুলো হিতেশ শর্মা না, বিকাশ না, ওনার নামটা ভুলে গেছি। তাদের দখল করে নিবে। 1 কোটি মুসলমান ভারত দখল করে নিবে। মোল্লা লিল্লাখো সারাদিন মাদ্রাসায় হয় বলৎকার হয়, না বলৎকার করে, আর খাইলো মানুষের লিল্লা। তারা ভারত দখল করতে স্বপ্ন দেখে। তাহলে ভারত, তাদের পরিকল্পনা নাই, তাদের পরিকল্পনা নাই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে লাগবে। ভারতেররা কেন আমাদের মা বোনকে, তো পাকিস্তানিরা করেছে তোর মা বোনকে। সেই জন্ম নিয়েছে বলেই তো পাকিস্তানের দালালি করবে। তোদের মতো পাকিস্তানের দালালের জন্য আজকে বাংলাদেশের এই পরিণতি। রংপুর হেমন্ত বিশ্ব শর্মা মেরে ফেলতে চায়। এই যে পেয়ারা পাকিস্তানি, যে লাল টাইয়ালা, ঠিক আছে, এর বাপ পাকিস্তান, তার নাম হলো ভিকারিস্তান। তাদের সংসদে দাঁড়ায় বলছে আমি বাংলাদেশ বানাতো। এতে তো লজ্জা নাই, বেহায়া। এত বড় বেহায়া যে এদের মা, খাল্লা, বোন, আত্মীয় স্বজন, এলাকার লোকজন, আমার দেশের নাগরিক ভারতে গিয়ে কামলা দেয়, কামের বুয়া, তারপর লজ্জা করে না এই হারামজাদাদের? একটু লজ্জা করে না এদের? বুঝতে পারছেন? আর দেশে এসে কথা বলে কোনে কথা বলি? আমি যে দেশে নাই তুই কেমনে জানলি বে? তোর বাপ গোলাম আজম পালাইছিল, তোর মায়ের ভাতার সাইদি পালাইছিল, ওই তোর চামারের দেশের মাহমুদুর রহমান পালাই চলে গেছিল তুরস্ক। তোর বাপ পিনাকি কোথায়? তোর দুলাভাই, তোর বোনের লাং, যারা এখন তোর বোনের লাং বানায় রাখছো, সেই ইলিয়াসে আমেরিকায় থাকে, তাদের আসতে বলবে। আমরা দেশে আছি না কই আছি তুই কেমনে জানলি বে? সব তো পালাবি, আবার লুঙ্গির নিচে পালাইছিলি তোরা। আওয়ামী লীগের, ছাত্রলীগের লুঙ্গি লিগে পালাইছিলি। ওয়াকার রে বেকা রেখে যাইতে বল, তারপরে ঘর থেকে পারাই কিনা, তারপর তোরা থাকস কিনা সেটা দেখবো। ওয়াকার রে তো বোনের ভাতার বানাইছস, তোদের রক্ষা করতেছে, কান্দে নিয়ে ঘুরে। ওয়াকারে শুধু বেড়াকে যাইতে দে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পক্ষের জন্য তোদের সেরা পাঠাই ফেলবে, লাইতে পাকিস্তান পাঠাই দিবে। অপেক্ষা কর, আমরা তো আসবো না, মানে আমার দেশ আমি আসবো না? আমার দেশে আমি থাকবো না, তোরা থাকবি? পেয়ারা পাকিস্তানে থাকবে, আমরা বসে বসে আঙুল চুষবো। যাওয়ার সময় উনিও কিন্তু চেহারা পাল্টে ফেলছেন ওয়াকার।
পাল্টাবেই তো, এবার আসল সুরতে চলে আসতেছে। শয়তান তার আসল সুরতে আসতেছে, পাকিস্তানি শয়তান তার আসল সুরতে আসতেছে। ওয়াকার যে আমিরে জামাত বলছিল, তখনই তো বোঝা গেছে দাল মেগুজ কালা হয়। কয়দিন পরে দেখবেন হাঁটুর নিচের প্যান্ট কাটা, ঠিক আছে, এরকম চাপদারি আর খাপড়া টুপি পরবো, এগুলো তো আমরা জানি। আরে গর্তে তোর মায়ের ভাতার গোলাম আজম বসেছিল, তোর মায়ের আরেক লাং সাইদি বসেছিল, পালাই গেছিল সব। তোর মায়ের আরেক ভাতার সামারের দেশের মাহমুদুর রহমান তুরস্কে পালাইছিল, তাদের কথা বলো। তোর বাপ পিনাকি আছে না, তোর মায়ের আরেক ভাতার, ওই যে মালওয়ান ভাতার পিনাকি, পিনাকি পালায় থাকে কেন, এটা বলা গে আমগরে খুঁজতেছস? আর পালায় আছে কিনা? তুই আইসা লাইবে আমগরে নিয়ে কিছু বলে দেখ না, তুই টিকে থাকতে পারিস কিনা। আমরা তো আসবোই, তোর মায়ের ভাতারদের কবরে কুত্তাতে পেশাব করাবো, অপেক্ষা কর। বুঝতে পারছস জামাতিরা? আমরা আসবো কিনা? গুপ্ত তো তোরাই ছিলি ছাত্রলীগের লুঙ্গির তলে, আমরা ছিলাম? তোরাই তো ছিল আওয়ামী লীগের লুঙ্গির তলে। আবার যখন আওয়ামী লীগ আসবে, তারা তো আওয়ামী লীগের লুঙ্গির তলে পালাবে, ওটাও আমরা জানি। কিন্তু অত্তনালে আদেশের না, এইবার ছাড়া হবে না। এইবার জামাতি, হেফাজতি, সামরা নাই পীর, সামরালা পীর, সবগুলোর আমরা চিনে রাখছি। বাংলাদেশের মানুষ তাদের চিনে রাখছে।